গুড মর্নিং। এসে গেছি আমরা অরুণাচলের সিরিজের পরবর্তী পর্বে। আগের পর্বে আমরা মান্ডালা টপ, দিরাং মনাস্ট্রি, দিরাং রয়্যাল মেমোরিয়াল এগুলো ঘুরে দেখেছিলাম। এর ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি, দেখে একবার দেখার অনুরোধ রইল। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সাংটি ভ্যালির উদ্দেশ্যে। সাংটি ভ্যালি একটা ভ্যালি, দেখা যাক কীরকম ভ্যালিটা দেখতে হয়। চলুন Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. এখন আমরা দাঁড়িয়ে আছি সাংটি ভ্যালির একদম সামনে। মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর তার একদিকে পাহাড় আর ছোট ছোট কিছু ঘরবাড়ি, আর একদিকে ধান ক্ষেত, গ্রিনারিস, আর একটা মৃদুমন্দ হাওয়া বইছে, যেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। অনুভূতিটা ঠিক কীরকম হচ্ছিল, খুব সুন্দর লাগছিল, এটা আপনাদের এখানে এসেই তবে বুঝতে হবে। সেই ছোটোবেলায় আমরা আঁকার খাতায় সিনারি আঁকতাম না, দিদিমণি বলতো একটা সিনারি আঁকতে, আর আমরা ছবি আঁকতাম। একদিকে পাহাড়, একদিকে গ্রিনারি, আর মাঝ দিয়ে বয়ে চলেছে একামেকা পাহাড়ি নদী। ছোটোবেলার কল্পনা থেকে আঁকা ছবিটা আজ রিয়ালিটি। ঠান্ডা ঠান্ডা হাওয়া, মিঠি বাতাস, পিসফুল সারাউন্ডিংস, क्या बात है जी। অরুণাচলের এই সিরিজে যাত্রাপথে যে জায়গাতেই যাচ্ছি, প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা স্বাদ আছে। এটাও তার থেকে বঞ্চিত নয়। জায়গাটা খুবই সুন্দর। যারা অরুণাচল ভিজিটে আসছেন তারা অবশ্যই একবার সাংটি ভ্যালি ঘুরে যাবেন। চাইলে সাংটি ভ্যালিতে রাত্রি যাপনও করতে পারেন। দিরাং এসে সাংটি ভ্যালিতেও রাত্রি যাপন করা যায়, তার জন্য অনেকগুলো স্টে অপশান আছে। যেমন ছবিতে দেখা যাচ্ছে একটি SVH মানে সাংটি ভ্যালি হোমস্টে, ফোন নাম্বার তো ওই ছবিতেই রয়েছে। আর ওখান থেকে ভ্যালি ভিউটাও মন্দ নয়। সাংটি ভ্যালি জায়গাটা খুব পিসফুল জায়গা। এখানে অনেকটা সময় শান্তিতে চুপচাপ শুধু প্রকৃতির দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যায়।
পাহাড়ি সর্পিল রাস্তা দিয়ে দ্রুত এগিয়ে চললো আমাদের গাড়ি। এবার আমরা যাব সেলা পাসের দিকে। সেলা পাস অনেক উচ্চতায়, তো সেলা পাসের আগে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে বৈশাখী। বৈশাখী 11,200 ফুট উচ্চতায় রয়েছে। এটা ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এটা হচ্ছে বিজয় দুয়ার। এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে। এখানে এই ক্যাফেটেরিয়ার পাশে একটা সুভেনিয়ার শপও রয়েছে। সেখান থেকেও আপনারা চাইলে কিছু সুভেনিয়ার কিনতেই পারেন অ্যাজ এ মেমোরি অফ অরুণাচল। তো এখানে গাড়ি থেকে নেবে বেশ খানিকটা বিজয় দুয়ারের সময় কাটিয়ে অনেক সিনারিজ ক্যাপচার করে আমরা আবার এগোবো আরও উপরের দিকে, সেলা পাসের দিকে। আরও উচ্চতায় ওঠার জন্য নিজেদেরকে রিফ্রেশ করে নিয়ে এই বিজয় দুয়ার থেকে, বৈশাখী বিজয় দুয়ার থেকে আমরা বেরিয়ে পড়লাম সেলা পাসের দিকে। যত উপরে ওঠা যাচ্ছে আর্মির উপস্থিতি আরও বেশি করে অনুভব করা যাচ্ছে। সঙ্গে বোঝা যাচ্ছে রাস্তা কতটা দুর্গম। যদিও এখন রাস্তা অনেকটাই ভালো করে দিয়েছে বিআরও। প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, মন ভরিয়ে দিচ্ছে, মাতিয়ে দিচ্ছে, এখানকার স্নিগ্ধ হাওয়ায় প্রাণ যেন ভরে যাচ্ছে, তেমনি রাস্তাও আস্তে আস্তে দুর্গম হচ্ছে। রাস্তা ক্রমশ সরু হয়ে পড়ছে। দুটো গাড়ি পাশাপাশি পাশ দেওয়া বেশ একটু ডিফিকাল্ট হচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে এই পাহাড়ি পথ পেরিয়ে তাওয়াং পৌঁছে যেতে। এসে গেছি সেলা পাস। সেলা পাসে একটা গেট আছে, সেই গেটের পাশেই একটি লেক আছে, সেটাই হচ্ছে সেলা লেক নামে পরিচিত। এখানে অ্যাকচুয়ালি দুটো লেক আছে। এই গেটটা পার হয়েই বাঁ হাতে সামনেই একটা লেক পড়বে, সেটাও সেলা লেকই। ওটা একটু ছোট, আর এর পরের লেকটা বেশ বড় লেক। এখন আমরা আছি 13,700 ফুট উচ্চতায়। এখানে অনেক সময় শ্বাসকষ্ট অনেকের হতে পারে, তাই প্রস্তুতি নিয়ে আসাই ভালো। সঙ্গে বাচ্চা থাকলে তো অবশ্যই। আমরা সঙ্গে কর্পূর এবং অক্সিজেন ক্যান নিয়ে এসেছিলাম। কি সুন্দর এখানকার দৃশ্য, আর চারপাশে পরিবেশের রংটাও যেন বদলে যাচ্ছে। কখনো সামনে কালো পাহাড়, তার পিছনে ধূসর পাহাড়, তার পিছনে আবার কালো পাহাড়, আর চারদিকে লেকের চারপাশের পরিবেশটা গোল্ডেন, গ্রিন, লাল, ভ্যারাইটি অফ ফ্লোরা অ্যান্ড ফোনার উপস্থিতি এখানে দেখতে পাবেন। এই লেকটার একদম নিচে অবধি এই যে রাস্তা ধরে নিচে নেমে যাওয়া যায়। আপনারা চাইলেই সিঁড়ি বেয়ে নিচে নেমে একদম লেকের কাছে চলে যেতে পারবেন। আমরা যাইনি, সঙ্গে বাচ্চা ছিল। এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম
আরও উচ্চতার দিকে। সেলা লেক পার হয়ে এই ভাঙাচোরা পথ ধরে খুব সাবধানে পাড়ি দিতে সামান্য একটু এগোতেই এই সুন্দর ঝর্ণার সামনে আবারও আমরা দাঁড়িয়ে পড়লাম। গাড়ি থামিয়ে এই দৃশ্য আমরা উপভোগ করলাম। এই দৃশ্য ভোলা যায় না, এর জন্য এখানে সামনে আসতে হয়। পাহাড়ি খরস্রোতা নদী নিজের গতিতেই পাথরের আঁক বাঁক দিয়ে তিতির করে এগিয়ে চলেছে। এভাবে এগোতে এগোতে আমরা এসে গেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের কাছে। এই ওয়ার মেমোরিয়াল রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের প্রতি ডেডিকেটেড। উনি এখানে প্রস্তুত ছিলেন এবং খুব সামান্য কিছু সেনা নিয়ে যখন ৬২ যুদ্ধে চীনারা এখানে আক্রমণ করে তখন উনি একাই প্রায় ৩০০ চীনা সৈন্যকে প্রতিহত করে শহীদ হন। তো ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতেই এবং ওনার এই বীর গাথা চিরকাল স্মরণ করে রাখার জন্যই এই ওয়ার মেমোরিয়াল। এই ওয়ার মেমোরিয়ালে যশবন্ত সিং রাওয়াতের তখনকার তিনি যখন পোস্টে ছিলেন তার সমস্ত বিলঙ্গিংস, তার ইউনিফর্ম, তিনি তার ক্যাপ, এই সমস্ত কিছু এখানে মেমোরি হিসেবে রেখে দেওয়া আছে। এই জায়গাটা থেকে বেরিয়ে একটু উপরের দিকে উঠলেই এখানে একটা সাইট ম্যাপ আছে, এখানে দেখতে পাওয়া যায় কোথায় কি। তো এই জায়গাটা যে রয়েছে এখানটাই ৬২ যুদ্ধে যে সমস্ত চাইনিজরা এখানে মারা গিয়েছিল যুদ্ধে, তাদেরকে চীনা সরকারের বডি নিতে অস্বীকার করায় ভারতীয় সেনারা এখানে তাদের দফন করেছে। তো সেটা এখানে সামনেই রয়েছে, এটা দেখা যায়। আর এই সামনে দেখা যাচ্ছে যশবন্ত সিংয়ের স্মৃতিস্থল। এই সময় ৬২ যুদ্ধে কি কি ওয়েপেন ব্যবহার করা হয়েছিল সেগুলোরও একটা মিউজিয়াম এখানে রয়েছে, চাইলে সেটা আপনারা ঘুরে দেখতে পারেন। আর এখানে আপনারা দেখতে পাবেন তখন যে যুদ্ধ হয়েছিল তখনকার যে সমস্ত পুরনো বাংকারগুলো রয়েছে সেই বাংকারগুলো এখানে দেখতে পাবেন এবং প্রত্যেকটা বাংকারে ১, ২, ৩ করে নাম্বারিং করা আছে এবং সেটা দেখতে পাবেন। এবং এই বাংকারের এই জায়গাটা থেকে রাস্তার উল্টো পারে পাহাড়ের ওদিকে যে ওপারে ওদিকে যে চীনের সীমানা ছিল সেটাও এখান থেকে দাঁড়িয়ে দেখা যায়। এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের পাশেই একটি জায়গা আছে, আর্মি পরিচালিত একটি ক্যাফেটেরিয়া আছে। মেমোরিয়াল দেখার পর আপনারা এখানে রিফ্রেশ হওয়ারও সুযোগ পাবেন। এখানে রাজমা চাওয়াল থেকে শুরু করে ধোসা, ইডলি মতন চা, কফি সবই এখানে পেয়ে যাবেন। বসে খাবার সুযোগও রয়েছে। এখানেই আমরা রাজমা চাওয়াল দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। ক্যাফেটেরিয়া সংলগ্ন একটি জায়গাতে বেশ কিছু সুভেনিয়ার এখানে কিনতে পাওয়া যাচ্ছিল। তো
তো সুভেনিয়ার শপে আমরাও সেখান থেকে বেশ কিছু দেখে শুনে জিনিস কিনলাম। যেমন এখানে ভালো জ্যাকেট, টুপি, হাতের গ্লাভস, এরকম অনেক জিনিসই পাওয়া যায়। তো দেখে শুনে আমরা বেশ কিছু জিনিস কিনলাম। অনেকটা সময় কেটে গেছে, এবার আমাদের এগোতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে এসেছি জং ফলসের দিকে। এই জং ফলসকে নুরানাং ফলস নামেও পরিচিত। জং ফলসের কাছে আমরা চলে এসেছি। এসে গেছি পার্কিং এরিয়ায়। এখান থেকেই ফলসটা দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা বনে দাঁড়িয়ে আছি। এত সুন্দর এই ফলস যে গাড়িটা পার্কিং করব না এগিয়ে যাব, এখান থেকেই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছু শুরু হয়ে গেছে। নিজেদের ইমোশনকে আর কন্ট্রোল করে রাখা যাচ্ছে না। অনেকগুলি সিঁড়ির ধাপ নেমে এখানে একদম ফলসের কাছে চলে আসা যায়। তো আমরাও চলে এসেছি ফলসের কাছে। ফলসটা চোখের আন্দাজে প্রায় 200-250 মিটার উঁচু থেকে হয়তো পড়ে আসছে। প্রচুর জলের স্রোত, প্রচুর। আর কি সুন্দর একটা রামধনুর সৃষ্টি হয়েছে। আর এই জলটা যে পড়ছে তার ছিটে বহু দূর থেকে, এই মানুষগুলোকে দেখলেই বুঝতে পারবেন যে আমরা এখন ফলস থেকে কতটা দূরে আছি। তো এই জায়গাতে দাঁড়িয়েই এই ফলসের জলের ঝাঁট আমাদের সারা গা ময় মেখে যাচ্ছে। প্রচুর জল এই ফলসটায়। তাওয়াং সার্কিট যারা ঘুরতে আসছেন তারা এই ফলসটাও একেবারেই স্কিপ করবেন না। মাস্ট ভিজিটেড প্লেস। ঝর্ণাটা অতটা হাইট থেকে পাদদেশে ঝাঁপিয়ে পড়ে এইখানে একটা নাম না জানা পাহাড়ি নদীর সাথে মিশেছে। আর ঝর্ণার জল আর পাহাড়ি নদীটার জল দুটোর রং একেবারে আলাদা। নদীটার রং সবুজ আর ঝর্ণাটার রং ঘোলা। দুটো জল যে এখানে মিশেছে এটা স্পষ্ট এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। আর নদীটা যে মেশার পর তার যে কারেন্ট, সেটা একবার খালি দেখুন। প্রচুর কারেন্ট আছে এর মধ্যে। আর নদীর জলটা হাত দিয়ে ছুঁয়ে দেখলে দারুণ ঠান্ডা, হাত কনকনিয়ে উঠছে একেবারে। এখানে আমরা অনেকটা প্রায় 1.5-2 সময় কাটিয়েছি। যেতে যেন ইচ্ছাই করছে না। আর রামধনুটা একেবারে গোল হয়ে অর্ধচান্দ্রাকৃতি আকারে উঠেছে। তবে ফিরতে তো হবেই। নামবার সময় তো খুব সুন্দর নেমে এসছে এই সিঁড়ি বেয়ে। এখন এই এতটা সিঁড়ি ওপর দিয়ে উঠতে হবে, একেবারে হাঁসফাঁস অবস্থা। চলুন ধীরে ধীরে ওঠা যাক।
এবার গন্তব্য তাওয়াং। আর কোথাও দাঁড়ানো নয়, কারণ অলরেডি দুপুর গড়িয়ে গেছে, প্রায় বিকেল হতে চললো, 3:30 মতন বেজে গেছে। তো এবার আমাদের তাওয়াং পৌঁছতে হবে। অনেকটা সময় তো চলে গেছে, আর এখানে তাওয়াংয়ে বেশ সন্ধে হয়ে যায়, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো তাই পাহাড়ি রাস্তায় যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, তাই আমরা আর কোথাও দাঁড়াবো না। যদি না দাঁড়াতে বাধ্য হই, আমরা সোজা যাব আমাদের হোটেলে। পৌঁছে গেছি হোটেল। কাল আমরা যাব বুমলা পাস, মাধুরী লেকের মতন সুন্দর সুন্দর জায়গায়। বুমলা পাস যাওয়ার জন্য যে পারমিট বের করতে হয়, সেটাও কিভাবে বের করতে হয়, কোথা থেকে সেই সমস্ত কিছু পেপার জোগাড় করতে হয়, সেসব নিয়েই আমরা নেক্সট এপিসোডের ভিডিওতে কথা বলবো। ততক্ষণের জন্য ভালো থাকবে, আমাদের সঙ্গে থাকবে। বাই।